আজ শুনবেন সাঁঝবাতির লেখা গল্প শাস্তি। শম্পা, তোমার হলো? তুমি টিফিন দেবে নাকি আমি বেরিয়ে যাব? ডাইনিং টেবিল থেকে অরূপের গলা পেয়ে শম্পা দ্রুত টিফিন বক্সটা এঁটে সেটা হাতে নিয়ে রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এলো। দরজার পাশে দাঁড়িয়ে অরূপ জুতোর ফিতে মারছিল। শম্পাকে দেখে বিরক্ত গলায় বলল, সকাল থেকে উঠে কি যে করো তুমি? টাইম মতো কোনো দিন যদি কোনো কাজ করতে পারো। কই দাও। অরূপের হাতে টিফিন বক্সটা ধরিয়ে শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে শম্পা বলল, কি আর করব, রোজকার যা কাজ তাই করি। তুমি আগে 8:30টায় বেরোতে, এখন 8টা বাজার আগেই বেরো। রান্নাগুলো করার জন্য সময় দিতে হবে তো নাকি? হ্যাঁ, ওটাই তো পারো, খালি অজুহাত। ওটা দিলেই তো সব হয়ে গেল। এমন করে বলছো যেন পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিচ্ছ। করো তো ওই একটা রান্না, তার আবার সময়। বেরোনোর সময় কেন চেঁচামেচি করছো বলো তো? তোমার ভুল ধরলেই তো সেটা চেঁচানো হয়ে যায়, তাই না? দূর, তোমার সাথে কথা বলে মুডটাই নষ্ট হয়ে যায়। কথাগুলো শেষ করে অরূপ ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। অরূপ বেরোনোর সাথে সাথে দরজা বন্ধ করে শম্পা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। রান্নাঘরে নোংরা বাসনপত্র পড়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। 2 মিনিট বসার সময় নেই শম্পার কাছে। সব কাজ সেরে শম্পা যখন টিভি খুলে সোফার সামনে বসলো, তখন বেলা 11টা। সোফার সামনে টেবিলটা এগিয়ে আনলো। টেবিলের বেশ কয়েকটা শাড়ি, নানান রঙের সুতো আর ফলস পাড় রাখা। মাধ্যমিক পাশ করার পর সেলাই শিখেছিল শম্পা। সকলে বলে ওর হাতের কাজ খুব সুন্দর, তাই তো পাড়ার প্রায় সব মহিলাই সেলাইয়ের জন্য শম্পার কাছে আসে। চোখে চশমা গলিয়ে সুতো নিয়ে শাড়ির পাড় বসাতে শুরু করলো। শম্পা একজন 32 বছরের গৃহবধূ। সংসারের কাজ সামলে যেটুকু সময় পায় তখন এই সেলাইয়ের কাজ করে। পুজোর আগে সেলাইয়ের প্রচুর চাপ থাকে। শম্পার স্বামী অরূপ সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে। দুজনের ছোট্ট সংসার একটা। অরূপের বাবা মা দুজনেই ইহলোক ত্যাগ করেছেন কয়েক বছর আগেই। শম্পার বিধবা মা ছাড়া আর কেউ নেই। অরূপ আর শম্পা দুজন সমবয়সী, একই স্কুলে একই ক্লাসে পড়তো। দুজনের বন্ধুত্ব প্রেমে গড়ায় যখন, তখন ওরা ক্লাস 12-এ পড়তো। সকলেই জানতো অরূপ আর শম্পা একে অপরকে ভালোবাসে, শুধু তা স্বীকার করে না। উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার ঠিক আগের দিন শম্পার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছিল শম্পা। বাড়ির আয়ের একমাত্র সদস্য ছিল বাবা। সেই বাবা মাথার উপর থেকে সরে যাওয়ায় শম্পার মা শম্পা দুজনের দিশেহারা অবস্থা। এর মধ্যেও অরূপের সাহায্যে পরীক্ষাগুলো দিয়েছিল শম্পা। পরীক্ষার শেষ দিন শম্পা অরূপকে বলে, তুই না থাকলে আমার পরীক্ষা দেওয়া হতো না রে অরূপ। তোকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। যেভাবে প্রতিটা দিন আমার পাশে ছিলিস, তার জন্য ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না আমি। ধন্যবাদ চাই না আমার, শুধু তোকে চাই আমি। আমি তোর পাশে সারা জীবন থাকতে চাই রে শম্পা। অরূপের চোখের ভাষা বুঝতে সমস্যা হয়নি শম্পার। সেই থেকেই বন্ধুত্ব পেরিয়ে ওদের প্রেম শুরু হয়েছিল। শম্পা ভেবেছিল ওর হয়তো আর পড়াই হবে না, কিন্তু বাবার কাজটা মায়ের হয়ে যাওয়ায় সে যাত্রায় ওরা রক্ষা পায়। শম্পা থেকে অরূপ পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। ধারাবাহিক পড়াশোনায় বিশ্বাসী ছিল না শম্পা। ওর স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হবে, কিন্তু মাকে তা বলতেই পারেনি। গ্রাজুয়েশন করে শম্পা পড়াশোনা ছাড়লেও অরূপ তা চালিয়ে যায়। গ্রাজুয়েশনের পর শম্পার মা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করতেই বেঁকে বসে শম্পা। ওর মা কিছুতেই কোনো রকম যুক্তিতে যখন মানছে না, তখন অরূপকে সমস্তটা খুলে বলে। অরূপ তখন একদিন নিজেই শম্পাদের বাড়ি এসে ওর মায়ের সাথে কথা বলে। কথা দেয় পড়াশোনা শেষ করে চাকরি পেলে সে নিজে শম্পাকে বিয়ে করবে। ও চাকরি পাওয়া অবধি শম্পাকে ওয়েট করতে হবে। শম্পার মা মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেন সবটা। অরূপ যখন চাকরির জন্য পড়াশোনা করছে, তখন শম্পা লোন নিয়ে একটা সেলাই মেশিন কিনে বাড়িতে কাজ শুরু করলো। দুজনেই দিনের কিছুটা সময় রাখতো নিজেদের জন্য। ওদের এত সুন্দর সম্পর্ক দেখে সকলে বলতো একেবারে মেড ফর ইচ আদার। অবশেষে অরূপ চাকরি পেল এবং খুব তাড়াতাড়ি দুজনেই বিয়ে সেরে নিল। আজ প্রায় 7 বছর হতে চলল ওদের বিয়ে হয়েছে। শাশুড়ি মা বেঁচে থাকাকালীনই নাতি নাতনির আবদার করেছিলেন অরূপ আর শম্পার কাছে।
কিন্তু চেষ্টা করেও কোনো ফল হয়নি। বিয়ে 7 বছরের মাথাতেও অরূপ শম্পা একেবারে নিঃসন্তান। পরীক্ষা করে জানা গেছিল সমস্যাটা শম্পারই। সেই সময় শম্পা হীনমন্যতায় ভুগলেও ওর পাশে ছিল অরূপ। কিন্তু আজকাল অরূপ কেমন পাল্টে গেছে। বেশিরভাগ সময়টাই শম্পার উপর বিরক্ত থাকে। কিছু হলেই সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। প্রায় প্রতিটা কাজেই শম্পার খুঁত খুঁজে বেড়ায়। আগের অরূপের সাথে এই অরূপকে মেলাতে ব্যর্থ হয় শম্পা। তবুও কোনো প্রতিবাদ করে না, এভাবে চুপচাপ মেনে নেয়। ব্যাংকে নানান কাজের সমস্যায় হয়তো খিটখিটে হয়ে উঠেছে। সামনে টিভি চললেও ভাবনায় ডুবেছিল শম্পা। আঙুলের মাথায় সূক্ষ্ম আঘাত পেতেই ঘোর কাটল। অসাবধানতার বশে ছুঁচ ফুটে গেছে। ঠান্ডা জলে হাত ধুয়ে কাটার মলম লাগিয়ে আবার কাজে বসে শম্পা। পুজোর জন্য প্রচুর কাজ জমে আছে। সেলাই মেশিন থামিয়ে হাত পা টান টান করলো শম্পা। ঘড়ির দিকে তাকাতে দেখলো রাত 1:45। কাল আবার 6টার মধ্যে উঠতে হবে। আজ রাতে খাওয়ার সময় এঁচড় খাবে বলেছে অরূপ। সেসব করতে হলে অনেকটাই সময় লাগবে। চেয়ার ছেড়ে উঠে ঘরের দিকে পা বাড়ায় শম্পা। আগে রাত্রে ঘরেই কাজ করত, কিন্তু আওয়াজে অরূপের ঘুম হয় না, তাই বসার ঘরেই এখন কাজ করে। হালকা দরজা ঠেলতে শম্পা শুনতে পায় অরূপের গলা। কাল? কাল হবে না, কাল অনেক কাজ আছে ব্যাংকে, পরশুদিন আমি যাবই। রাগ করছো কেন? আমি কি যেতে চাই না বলো তো? সকালে তো দেখা হচ্ছেই। তুমি কিন্তু কাল ওই হলুদ রঙের জামাটা পরে আসবে। হ্যাঁ, শুনতে হবে, আমার কথা শুনতেই হবে তোমায়। বাকি কথা হওয়ার আগেই ভেতরে ঢোকে শম্পা। জিরো পাওয়ারের আলোয় দেখে খাটে হেলান দিয়ে বসে অরূপ। শম্পাকে দেখে কান থেকে ফোন নামিয়ে বলে, তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু তুমি কার সাথে কথা বলছিলে? আমি? ওটা আমার এক কলিগ। কাল ওনার বাড়িতে খেতে যাওয়ার জন্য বলছিলেন। বাব্বা অরূপ, আজকাল তুমি কলিগদের জামার রং বলে দাও বুঝি? কি বলতে চাইছো শম্পা? তুমি কি আমায় সন্দেহ করছো? রাগ করছো কেন? এমনি বললাম। বিছানায় অরূপের পাশে বসে শম্পা বলল, আজ দুপুরে রুনুদি শাড়ি নিতে এসে না আমায় এক মন্দিরের কথা বলল। ওই ঠাকুরের প্রসাদে নাকি অসম্ভব সম্ভব হয়। তোমার তো পরশু শনিবার ছুটি, তাই না? চলো না, আমরা দুজনে যাই, যদি কোনো উপায় পাওয়া যায়। আবার তুমি সেই মন্দিরে যাওয়ার বায়না ধরলে? ডক্টর কোনো কিছু করতে পারছে না, আর ভগবান তোমার পেটে বাচ্চা এনে দেবে। সত্যি। এভাবে বলো না, একবার যেতে দোষ কোথায়? তুমি তো বাড়িতেই থাকবে। না, থাকবো না। পরশুদিন আমার এক কলিগের বাড়ি যেতে হবে। ও আমায় লাঞ্চে ইনভাইট করেছে। ও, যাবে না? না, যাব না। গিয়েও কোনো লাভ নেই। অনেক দিন আগেই ডাক্তার বলেছেন তুমি মা হতে পারবে না। এবার মেনে নাও এটা, আর বিরক্ত করো না আমায়। বলেই পাশ ফিরে শুয়ে পড়ল অরূপ। শম্পাও পাশে শুয়ে পড়ল। একদিন যে ছেলেটা চোখ থেকে জল গড়িয়ে পড়ার আগেই মুছিয়ে দিত, সে আর জানল না পাশে শুয়ে থাকা মানুষটা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছে। অরূপ না গেলেও শনিবার রুনুর সাথে শম্পা গেল মন্দিরে। ঠাকুরের পুজো দিয়ে বারবার মাথা খুঁড়ে একটা সন্তান চাইল। শম্পাকে দেখে রুনুর চোখেও জল। কেন যে ভগবান মেয়েটার ডাকে সাড়া দেয় না কে জানে। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে শম্পা আর রুনু বাড়ি ফেরার জন্য অটো স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। অটোতে ওঠার আগেই উল্টো দিকের ওষুধের দোকানে চোখ যেতে চমকে উঠল শম্পা। পকেটে কিছু একটা ঢুকিয়ে দোকান থেকে বেরিয়ে আসছে অরূপ। রুনু আগেই অটোতে বসেছে, তাইও খেয়াল অবধি করল না। অরূপ যে গাড়িতে উঠল তার ড্রাইভিং সিটে একটা মেয়ে বসে। জানলার কাঁচ খোলা থাকায় দুজনের হাসি মুখ নজরে এলো। দাঁতে দাঁত চেপে নিজেকে আটকে অটোয় উঠে বসল শম্পা। রুনুর কোনো কথাই আর শম্পার কানে যাচ্ছিল না। মেয়েটা কে অরূপ? কোন মেয়ে? যার সাথে তুমি আজ গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলে? কী সব উল্টোপাল্টা বকছো শম্পা? মাথায় কি এবার সন্দেহ চাপছে? আর লুকিয়ে লাভ কি? আমি নিজের চোখে কি এতটাই ভুল দেখি যে নিজের হাতে তোমার জন্য কেনা এই নেভি ব্লু শার্টটা চিনব না? শম্পা, এবার বাড়াবাড়ি হচ্ছে। রাস্তায় কাকে না কাকে দেখে তুমি আমায় এমন করে বলতে পারো না। আমি সবটা জানতে চাই অরূপ। তোমার জামাই উমেন পারফিউমের গন্ধ পেয়েও চুপ ছিলাম,
কারণ আমি তোমায় বিশ্বাস করি। আজকেও আমি ভুল কিছু ভাবিনি, শুধু এটা ভাবছি, মেয়েটাকে যে আমার থেকেও বেশি গুরুত্ব পায় তোমার কাছে। হ্যাঁ, ও তোমার থেকে বেশি গুরুত্ব পায়, কারণ ও সেটা ডিজার্ভ করে। শুনতে চাও তো তুমি? ওকে, আমার কোনো প্রবলেম নেই। শি ইজ মাই লাভ অফ লাইফ। ভালোবাসি ওকে আমি। ভালোবাসো? তাও আবার অন্য কাউকে? তাহলে আমাদের এতদিনের সম্পর্ক, বিয়ে, এসব? আমি আর পারছি না এই সম্পর্কের বোঝা টানতে। ক্লান্ত আমি। তোমার জন্য 25 বছর বয়সে বিয়ে করতে হয়েছে আমায়। সকলে আমায় নিয়ে হাসি ঠাট্টা করতো, তাও কিচ্ছু বলিনি। অথচ আমার পরে যারা বিয়ে করলো তারা সকলেই সন্তানের বাবা হয়ে গেছে, আমি ছাড়া। বলতে পারো কেন আমি তোমার জন্য পিতৃত্বের সুখ থেকে বঞ্চিত হব? কি দিয়েছো আমায় তুমি? আমার মতো একটা ছেলে বিয়ে করেছে তোমায়, আর তুমি? কোনো উচ্চাকাঙ্ক্ষা আছে তোমার জীবনে? এই সেলাই আর ঘরের কাজ ছাড়া আর কি পারো তুমি? সংসার করে মাথা খারাপ। পার্টনারকে কি করে হ্যাপি করতে হয় জানো? রান্না করলেই মন জুগিয়ে চলা যায় না। আগের সপ্তাহে যে 4টে দিন আমি অলির সাথে দার্জিলিংয়ে কাটিয়েছি, সেটা আমার কাছে বেস্ট ছিল। ওর মধ্যে আমি সেই ভালোবাসা পেয়েছি যেটা আমি তোমার মধ্যে এতদিন খুঁজেছি। খুব তাড়াতাড়ি আমি আর অলি বিয়ে করব। তোমায় কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু যখন সব জেনেই গেছো তখন আর কি করার। ভালোই হলো, এবার তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। অরূপের বলা কথাগুলো শেষ হতেই শম্পা একবার অরূপের দিকে তাকিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। শম্পার যাওয়ার দিকে তাকিয়ে অরূপ সোফায় বসে ক্লান্ত দেহটা এলিয়ে দিল। না, বাড়ি ছেড়ে বেরিয়ে যায়নি শম্পা। আগের মতনই অরূপের জন্য সকালে উঠে রান্না করেছে, টিফিন গুছিয়ে দিয়েছে, তারপর নিজের সেলাইয়ের কাজ সামলেছে। শুধু রাত্রে শোয়ার ঘরে না গিয়ে সোফাতেই শুয়ে রাত কাটিয়েছে। অরূপ একদিনও এগিয়ে এসে একটা প্রতিবাদও করেনি, বরং মনে মনে ভেবেছে কবে শম্পা চলে যাবে। এরপর কেটে গেছে বেশ অনেকগুলো মাস। এক ছাদের তলাতে থেকেও সম্পূর্ণ 2 মেরুর বাসিন্দা অরূপ আর শম্পা। তবে ইদানিং অরূপ যেন অস্থির থাকে, শম্পার সাথে যেচে কথা বলতে চায়। এভাবে একদিন অফিস থেকে ফিরতেই শম্পার সামনে এলো অরূপ, যেন কিছু বলতে চায়। চায়ের কাপে চুমুক দিয়ে শম্পা হাতে মোবাইল তুলে নিল। গুগলে গিয়ে কিছু একটা সার্চ করে সেটা গভীর মনোযোগ সহ দেখতে লাগলো। রবিবার হয়, আজ অরূপ বাড়িতেই আছে। একটু আগেই শম্পা চা আর স্ন্যাক্স বানিয়ে অরূপের সামনে বসিয়ে দিয়ে এসেছে। অরূপ তখনই কিছু বলতে গেলে তা সম্পূর্ণ অগ্রাহ্য করে শম্পা ঘর থেকে বেরিয়ে আসে। হঠাৎ গলা ঝাড়ার শব্দে ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকায় শম্পা। অরূপ দাঁড়িয়ে। শম্পা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অরূপের কথায় শম্পা কোনো উত্তর না দিয়ে মোবাইলে দৃষ্টি নিবদ্ধ রাখল। হঠাৎই অরূপ এগিয়ে এসে হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে সেটা পাশে থাকা সিঙ্গেল সোফায় ছুঁড়ে দিল। অরূপের এহেন কাণ্ডে শম্পা অবাক হয়ে তাকাতেই অরূপ বলল, তখন থেকে বলছি তোমার সাথে কথা আছে, আর তুমি আমায় কেয়ার করছো না। ফর গডস সেক শম্পা, লিসেন টু মি। বলো, কি বলবে? শম্পার কথায় মনে জোর পায় অরূপ। শম্পার পাশে বসে শম্পার একটা হাত নিজের মুঠোয় নিয়ে বলে, আমি জানি শম্পা, আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য। তবু আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শম্পা, প্লিজ আমায় ক্ষমা করে দাও তুমি। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তাহলে আমিও তো একটা ভুল করে ফেলেছি। হঠাৎ আজ এসব কথা উঠছে কেন? কারণ আমি যে মোহে অন্ধ হয়ে তোমায় কষ্ট দিয়েছি, সেই মোহ কেটে গেছে। আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। তাই নাকি? তা নিজে থেকেই মোহ ভঙ্গ হলো, নাকি মোহ নিজেই রণে ভঙ্গ দিল? বিদ্রূপ করছো শম্পা? যদিও তোমার এতে কোনো ভুল নেই। ভুল তো করেছি আমি, যে তোমায় ছেড়ে অলির দিকে আকর্ষিত হয়েছি। অলি আমায় ঠকিয়েছে শম্পা, ও আমায় ঠকিয়েছে। এতদিন একসাথে থাকার পর ও বলছে ওর বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে, আর ও ওখানেই বিয়ে করবে। আমি নাকি ওর কাছে টাইম পাস ছিলাম। আমার মতো ম্যারেড মানুষের সাথে প্রেম করে কিছুদিন মজা করা যায়, কিন্তু বিয়ে না। অরূপের কথায় মুচকি হাসল শম্পা। অরূপের কাঁধে হাত রেখে বলল, এই দিনটার অপেক্ষায় আমি এতদিন ছিলাম।
শুধু তোমার ভুলের উপলব্ধি হওয়ার জন্য অপেক্ষা করতাম। শম্পার কথায় অরূপ শম্পার দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে হেসে বলল, আমি জানতাম আমার শম্পা কোনো দিন আমায় ফেরাবে না। আমি যত বড় ভুল করি না কেন, ভালোবাসার টানে আমায় ক্ষমা করে দেবে, আবার আমায় কাছে টেনে নেবে তুমি। অরূপের কথায় কোনো উত্তর না দিয়ে শম্পা নিজের হাত দুটো অরূপের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। একবার অরূপের দিকে তাকিয়ে ড্রয়িং রুমে রাখা একটা শোকেস থেকে কাগজ বের করে এনে সেটা অরূপের হাতে ধরিয়ে দিল। অরূপ কাগজের দিকে না তাকিয়ে বলল, এটা কি শম্পা? নিজেই দেখে নাও। শম্পার কথায় অরূপ কাগজটায় চোখ বোলাতেই অবাক হলো। বিস্ময়কর গলায় বলল, ডিভোর্স পেপার? হ্যাঁ, ডিভোর্স পেপার। এটা আমি নিজের তরফ থেকে তৈরি করে রেখেছিলাম, আর আজ তা তোমায় দিলাম। এটাতে প্লিজ সই করে দিও। আরেও ক্রেজি শম্পা, তুমি আমায় ডিভোর্স দেবে? হ্যাঁ, দেব। তুমি কি ভেবেছিলে তুমি এসে ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করে দেব? নরম মনের হতে পারি, কিন্তু এতটা উদার নই আমি। শম্পা, আমার নামটা তোমার এই নোংরা মুখে আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। তুমি আমায় কি ভাবো বলো তো? সারা জীবন তুমি যা বলবে তাই করে যাব আমি। কিন্তু তুমি তো সব জানার পরেও এখানেই ছিলে, তাই আমি ভাবলাম। তাই তুমি ভাবলে আমি সবটা মেনে নিয়ে এখানে পড়ে আছি, কারণ আমি তোমায় ভালোবাসি। না অরূপ, আমি মোটেই সেজন্য এখানে পড়েছিলাম না। আমার ভালোবাসা তো সেদিনই শেষ হয়ে গেছিল, যেদিন আমি তোমায় ওষুধের দোকানে দেখেছিলাম। আমি এতদিন মুখ বুজে এখানে ছিলাম, কারণ আমি জানতাম একদিন তুমি ঠিক আমার সামনে এসে ক্ষমা চাইবে, আর সেদিনই আমি তোমায় তোমার কর্মের উপযুক্ত শাস্তি দেব। শাস্তি? হ্যাঁ, শাস্তি। আমায় দিনের পর দিন ঠকানোর শাস্তি, ঘরে স্ত্রীকে রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার শাস্তি। আমাদের দেশে তো আবার পরকীয়া বৈধ, তাই আইন অনুযায়ী কোনো শাস্তি হবে না তোমার। কিন্তু আমার ভালোবাসাকে খুন করে আমায় ঠকানোর শাস্তি তো তোমাকে আমি দিতেই পারি, তাই না? তুমি জানো, যখন তুমি বুক ফুলিয়ে 4 দিন দার্জিলিংয়ে থাকার কথা বলছিলে অলির সাথে, তখন আমার কেমন লেগেছিল? তুমি কোনো দিন বুঝবে একটা মেয়ের কতটা যন্ত্রণা হয় যখন সে জানতে পারে একসময় যে ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসতো সে এখন অন্য নারীতে মত্ত। আমায় ছেড়ে অন্য শরীরকে তুমি আদর করেছ, জেনে আমার কেমন লেগেছিল তা জানবে কোনো দিন? না, জানবে না। তুমি স্ত্রীর থেকে সন্তান না পেয়ে একটা অন্য মেয়ের কাছে ছুটে গেছিলে, আর এখন সে তোমার মোহ হয়ে গেল। কি ভেবেছিলে 4টে মিষ্টি মিষ্টি কথা বলতেই আবার সব আগের মতো হয়ে যাবে? আমরা আবার স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাবো? ইউ আর টোটালি রং অরূপ। যে অন্যায় আমার সাথে তুমি করেছো তার যথাযোগ্য শাস্তি তুমি পাবে। আজ থেকে আমার কোনো অস্তিত্ব থাকবে না তোমার জীবনে। তুমি সম্পূর্ণ একা। চাইলে কাউকে আবার জুটিয়ে নিতে পারো, কিন্তু যে ছেলে কোনো দিন বাবা হতে পারবে না তাকে কি এত সহজে কেউ মানবে? শম্পার কথায় অরূপ অবাক হয়ে তাকাতেই শম্পা ম্লান হেসে বলল, মনে আছে ডক্টরের চেম্বার থেকে আমি একা রিপোর্ট আনতে গেছিলাম, কারণ ব্যাংকে তোমার ইম্পর্টেন্ট কাজ ছিল। সেদিন ডক্টর যে রিপোর্ট দিয়েছিলেন তাতে এটা স্পষ্ট করে লেখা ছিল আমার মধ্যে কোনো অক্ষমতা নেই, বরং অক্ষম তুমি। তুমি কোনো দিন বাবা হতে পারবে না। কথাটা শোনার সাথে সাথে আমি ডিসাইড করে নিই, আর যাই হোক এটা তোমায় জানতে দেওয়া যাবে না। তোমায় ভেঙে পড়তে দেখতে আমি পারবো না, তাই তো মিথ্যে রিপোর্ট বানিয়ে বলি দোষটা আমার। তুমি যদিও তখন আমার পাশেই ছিলে, কিন্তু মানুষ বদলায়, আর তুমিও বদলে গেলে। তবে এভাবে বদলে যাবে ভাবিনি। তুমি ক্ষমার অযোগ্য অরূপ। তোমার মতো মানুষের সাথে থাকার চেয়ে সারা জীবন একা থাকা অনেক ভালো। শম্পা, শম্পা, আমার কথাটা তো শোনো। আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। এসব চোখের জল দেখিয়ে আমায় আর দুর্বল করতে পারবে না অরূপ। যে মেয়েটা রাত্রিবেলা দিনের পর দিন স্বামীকে অন্য একটা মেয়ের সাথে ফোনে প্রেমালাপ করতে শুনেছে, তাদের ভালোবাসা কতটা গভীর তা বলতে শুনেছে, সে এত সহজে দুর্বল হবে না। তবে হ্যাঁ, ভেবো না আমি রোজগার করি না বলে আমার কোনো জোর নেই। সেলাইয়ের কাজের সাথে তোমার সংসারের দায়িত্ব সামলেছি। তেমন হলে নয় কোনো বাড়িতে কাজে লাগবো, কিন্তু তোমার সাথে আর নয়। আমার মাও চায় না এমন একটা ছেলের সাথে মেয়ে সারাটা জীবন কাটাক যে ভালোবাসা বলতে শরীর বোঝে।
অরূপ কিছু বলার আগে শম্পা বলল, আর কোনো সাফাই শুনতে চাই না আমি। তোমার সংসারে আজকেই আমার শেষ দিন ছিল। এবার তুমি উপলব্ধি করো পাশের মানুষটা যখন হাত ছেড়ে চলে যায় তখন কেমন লাগে। অরূপ সোফায় বসে দুহাতে মুখ ঢেকে নিল। শম্পা দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে একবার অরূপের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। কষ্ট হলেও শম্পা পেরেছে অরূপকে শাস্তি দিতে। ঠকানোর যথাযোগ্য শাস্তি অরূপ সারা জীবন ধরে ভোগ করুক। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।